এই শহীদ জিয়া রহমানের উপরে রাগ, বিএনপির উপরে তো রাগ আছেই। রাগের কারণ একটা হচ্ছে যে আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছেন, ওইখানে জিয়াউর রহমান সফল হয়েছে, ওইখানে বিএনপি সফল হয়েছে। সেই কারণেই ওদের রাগটা এত বেশি। এই দেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তো মানুষ আশা করেছিল যে এবার স্বাধীনতার ঘোষণা আসবে, তারা নেতৃত্ব দেবেন, তারা সামনে থাকবেন। সেটা না দিয়ে যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করলো তখন কিন্তু তারা পালিয়ে গিয়েছিলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আর তাদের নেতা সেদিন পাক সেনার হানাদার বাহিনীর কাছে কিন্তু আত্মসমর্পণ করেছিলেন। সেই জিয়াউর রহমান ওই 26শে মার্চ কারো ব্যর্থতার কেন্দ্র থেকে রিভল্ট করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা তাদের একটা কাজের কারণ, এটা তারা মানতে চায় না। এটা কিন্তু ঘোষণা পাঠ করেছিলেন। পাঠ তার ঘোষণা তো এক জিনিস নয়। পাঠ তো হয় যে কেউ লিখে দিলে তারপর সেটা পাঠ হয়। উনি তো যেটা প্রথম ঘোষণা দিয়েছিলেন সেটা সম্পূর্ণ নিজেই দিয়েছিলেন। আই মেজর জিয়া অন বিহাফ অফ বুক আমি ডিক্লেয়ার বা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই যে আপনারা প্রক্লেম করেছিলেন, এটাই ছিল আপনার সেদিনকার স্বাধীনতা যুদ্ধের শুরু এবং সেই অনুপ্রাণিত মানুষ যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। পরবর্তীকাল ইতিহাস আপনারা জানেন, দীর্ঘ 9 মাস লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। অনেকেই আপনার ওই ভারতবর্ষ থেকে যুদ্ধ করেছেন। দেশের মধ্যে যুদ্ধ করা আওয়ামী লীগের মধ্যে সংখ্যা ছিল খুব কম। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন প্রেসিডেন্ট জিয়ার স্বাধীনতা ঘোষণা করেন সেদিন থেকে তিনি লড়াই শুরু করেছেন। এই জন্য আমি তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা। এবং তিনি ঢাকায় আসার পরে তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন দীর্ঘ 9 মাস। প্রিয় বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু যুদ্ধ ঘোষণা করে ক্ষান্ত হননি। তারপর আবার 1975 সালে যখন সিপাহী বিপ্লবের জনতার মধ্য দিয়ে দায়িত্ব দেওয়া হলো, যে কাজটি করলেন, আওয়ামী লীগ সবচেয়ে যে অপকর্মটি করেছিল, সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে, পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তিনি সেটাকে বাতিল করে দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের নতুন করে প্রবর্তন করলেন। গণতন্ত্রের নতুন জন্ম হলো, ওই জন্য আমরা বলি পুনর্জন্ম। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেনি, তারা আপনাদের সবচেয়ে ভালো জানেন সংবিধান। এই সংবিধানকে তারাই প্রথম বিশেষ ক্ষমতা আইন, তারপর করেছে জরুরি অবস্থা, আর তারপরে আর কিছুদিন নিয়ন্ত্রণ করতে পারছিল না দেশ। চুরি দুর্নীতি চরম পর্যায়ে উঠেছিল, দুর্ভিক্ষ হয়েছিল দেশে, তখন তারা একদল সরকার বাকশাল করেছিল। মানুষ কি, আমরা যারা আছি পুরনো মানুষ, আমরা কি সেই দুর্ভিক্ষের কথা ভুলে গেছি? ভুলতে পারি না। আজকালকার প্রজন্মকে তারা ভিন্নভাবে বিকৃত করা ইতিহাস। সেই বাস্তবতা হচ্ছে যে তাদের দুঃশাসনের কারণে, তাদের দুর্নীতির কারণে, ব্যর্থতার কারণে সেদিন দুর্ভিক্ষ হয়েছিল। লাখো মানুষ সেদিন না খেতে পেয়ে মারা গিয়েছিল এবং বাসন্তী তার লজ্জা নিবারণের জন্য একটি করে কাপড় পায়নি। এটা হচ্ছে বাস্তবতা, সেই সময়কার চিত্র। সেদিন সেই শাসনতন্ত্রকে যেটা ছেড়ে তারা প্রেসিডেন্ট রুল চালু করেছিল এবং আপনাদের বিচার বিভাগের যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাকে খর্ব করে দিয়ে প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা অর্পণ করা হয়েছিল। অর্থাৎ বিচারপতি নিয়োগের, চিফ জাস্টিস নিয়োগের সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে। যার ফলে ওই সময়টা পুরো বিচার ব্যবস্থা পর্যন্ত সেখানে চলে গিয়েছিল এক ব্যক্তির হাতে, একটা দলের হাতে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে পরিবর্তন করেছিলেন। তিনি একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন। সেই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতিদের নিয়োগ, তাদের শাস্তিটা দিতে হয় কোনো ব্যাপারে, সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়া অন্য কেউ দিতে পারবে না। এরা ক্ষমতায় আসার পরে অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে আবার পার্লামেন্টে নিয়ে যাবে। অথচ দেখেন, এই পার্লামেন্ট দেওয়া মানে হচ্ছে আপনি আবার ওই সেই দলের উপরে দায়িত্ব দিচ্ছেন, তারা রুল করবে, সেখানে নিরপেক্ষতা থাকবে না। আজকে সভাভোগ করছেন এই বিচার বিভাগকে পুরো দলীয়করণ করার একটা অপচেষ্টা চলতেছে। খুবই একেবারে পরিণত করেছে একটা দুর্নীতির আখড়া হিসেবে, একটা আপনার চুরি লুটপাটের আখড়া হিসাবে। দেখেন, এই কয়েকদিন ধরে আমরা যে খবর দেখছি, খবরের কাগজে, পত্র পত্রিকায়, টেলিভিশনে, যে কোনো সুস্থ নাগরিক
শিউরে উঠবে যে যারা আমাদের রক্ষক ভক্ষক, যাদের হাতে একটা প্রতিষ্ঠান, তাদের যে দুর্নীতি চিত্র উঠছে সেটা ভয়াবহ। বিরোধী আমাদের সেই চিত্র আমরা দেখছি পত্রপত্রিকায়, এবং তিনি ছিলেন আমাদের র্যাবের প্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান। এরপরে সেনাবাহিনীর সাবেক প্রধান জেলা আজিজ, তার স্যাংশন হয়েছে আমেরিকা, এখন তাদের আজকেই কথা বলছে বহু খবর এসছে তার তার ভাই যারা আপনার সন্ত্রাসী ছিল তাদের কিভাবে মিথ্যা জালিয়াতি পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছে। এটা তো আমাদের আমরা যারা আপনার সুস্থ নাগরিক, আমরা প্রতিষ্ঠান বিশ্বাস করি, যে প্রতিষ্ঠানগুলোকে তারা এইভাবে ইউজ করেছে, ধ্বংস করেছে। আজকে 9 জনকে স্যাংশন দিতে হবে, তার মধ্যে স্যাংশন প্রাপ্ত একজন কিন্তু এখনো পুলিশ। এই যদি অবস্থা হয় দেশে, আর দুর্নীতি এখন আপনার এটা আইন হয়ে গেছে, আইন। এখানে আপনার যত খুশি দুর্নীতি করো, কেউ কিছু বলবে না, তার কোনো জবাব দিতে না। জবাব করবে কোথায়? বিরোধী দল নেয়, বিরোধী দল নেই, তারাই গ্রামে নির্বাচন করে, প্রার্থী খাড়া করে, তাই নির্বাচিত হয়। এইভাবে তারা নির্বাচনের যে ইনস্টিটিউশন সেটাকে ধ্বংস করেছে, প্রশাসন ইনস্টিটিউশনকে তারা ধ্বংস করে দিয়েছে। এইভাবে জনগণ আর নির্বাচনে ভোট দিতে যায় না। গত 3টা নির্বাচনে জনগণ কিন্তু কোনো ভোট দিতে যায় না। এগুলো তাদের কাছে কিছু যায়, বলগিয়ে যেভাবে আসতো, লুট করে নিয়ে আবার চলে যেত। আজকে বাংলাদেশের অবস্থারা সেটাই। আজকে বলে আইনের শাসন যদি থাকতো, সত্যিকার অর্থে যদি বিচার ব্যবস্থা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করতো, তাহলে দেশের প্রাপ্য সেই জামিন তিনি পাচ্ছেন না। কিন্তু তিনি নন। আজকে আমাদের আব্দুল সালাম পিন্টু, লুৎফর রহমান বাবর, এই ধরনের আমাদের যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, সংগ্রাম করেছিলেন, তাদের আজকে এইভাবে আটক করে রাখা হয়েছে। আমাদের ছাত্র নেতা, যুব নেতা, তাদেরকে মিথ্যা মামলায় 1.5 বছর, 2 বছর, 2.5 বছর করে সাজা দেওয়া হচ্ছে, এবং সম্পূর্ণ বেআইনি হবে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে। মানে ইশরাককে আটক করে রাখা হয়েছে। শহীদ সারওয়ার্দী, হাসান সারওয়ার্দী, তাকেও তার কোনো বিচার হচ্ছে না, তাকে কেউ জামিনও দিচ্ছে না, আটক করে রাখা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন বিচার হবে না? আজকে যখনই একজন পুলিশ অ্যারেস্ট করলো, আপনার আমার সবচেয়ে ভালো জানেন, তখন যে তাকে আদালতে পাঠাতে হবে, সেই আদালতে তার বিচার হবে, তাকে বিচার হতে হবে, সেইভাবেই তাকে আপনার জামিন দেবে কি দেবে না শুনানি হবে। তারপরে শুনানি করতে লাগে 6 মাস, 4 মাস, 5 মাস, ফলে এখানে কিন্তু শুনানি আপনার সঠিকভাবে হয় না এবং মানুষের বিচার পাচ্ছে না। এই একটা ভয়াবহ আপনার বিচারবিহীন একটা অবস্থা, একটা আপনার আমাদের সমস্ত গণতন্ত্রের কর্মী যারা, তাদের উপর যে নির্যাতন, নিপীড়ন, খুন করেছে। আজকে বিদেশি রাষ্ট্রগুলো, গণতন্ত্র বিশ্বের রাষ্ট্রগুলো স্যাংশন দিচ্ছে বাংলাদেশের উপরে, বারবার করে তারা বলছে যে বাংলাদেশে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমি বক্তব্য দীর্ঘ করবার আগেই বলেছি, আমরা সবাই ব্যস্ত, আপনারা এই দেশের সবচেয়ে সচেতন নাগরিক, এই দেশের মানুষ আপনাদের কাছ থেকে অনেক প্রত্যাশা করে যে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আপনারা সবসময় এদেশে আইনজীবীরা বড় ভূমিকা রেখেছে। আপনারা রেখে চলেছেন। আপনারা এখানে অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। আপনারা অনেকে মামলা মোকদ্দমা হয়েছেন, জেলেও গেছেন, এবং শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, এমন সমস্ত আইনজীবী আছেন আমাদের মধ্যে। এইগুলোকে মনে করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভক্তি আমাদেরকে আরো বিভক্তির দিকে ঠেলে যাবে, আমাদের ব্যর্থতার দিকে ঠেলে দেবে। আমরা যেন কখনোই সেই নিজের যে আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট না করি। শহীদ জিয়ার একটা বড় অবদান ছিল, এই বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে। এই কথা আমাদের মনে রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন এরশাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ করে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছিল। আজকেও কিন্তু সমস্ত বাম, ডান, 63টা রাজনৈতিক দল আমরা একসাথে হয়েছি। আমরা একসাথে এই নির্বাচন বয়কট করেছিলাম, এবং আমরা যত নির্বাচন হচ্ছে, প্রশাসনিক নির্বাচন বন্ধ করার জন্য আন্দোলন করছি।
আমরা আন্দোলন করছি, আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি, আমরা কেউ আমাদের নিহত হচ্ছেন, কেউ নির্যাতিত হচ্ছেন, পায়ে নখ তুলে নেওয়া হচ্ছে আমাদের কর্মীদের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাথা আমরা নোয়াইনি। আপনি লক্ষ্য করে দেখবেন এত অত্যাচার নির্যাতন নিপীড়নের পরেও আমাদের সেই ধরনের একজন দুইজন ছাড়া কেউ কিন্তু আমাদের দল ত্যাগ করে যায়নি। সুতরাং বন্ধুরা, আমার সহযোগী ভাইয়েরা, আপনাদের কাছে আমরা গোটা বিএনপি খুব কৃতজ্ঞ যে আমাদের এই চরম দুঃসময়ে যখন আমরা লিগাল ফেস করি তখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আইন যেন আইনের মতো চলে, আইন যেন সত্যিকার অর্থে একটা ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য চলে, এই জিনিসটা এনশিওর করার দায়িত্ব কিন্তু আপনাদের। তো সেই দায়িত্বটা আপনারা পালন করবেন, সেই বিশ্বাস আমাদের আছে। আমি আবার আপনাদের কাছে অনুরোধ করব, দলের পক্ষ থেকে আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া আপনাদেরকে অত্যন্ত ভালোবাসতেন, তিনি নিজে আপনাদের সঙ্গে বসে বসে মিটিং করতেন। আমি জানি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আপনাদের সঙ্গে বসে মিটিং করেন, আপনাদের সঙ্গে কথা বলেন, জানতে চান এবং আপনাদেরকে তিনি উৎসাহ দেন। আমি বিশ্বাস করি আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে বার যদি আমরা পাই, ঢাকা বার যদি আমরা পাই, আমাদের শক্তি অনেক বেড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের অনৈক্যের কারণে সেই বার আমরা কয়েক বছর ধরে পাচ্ছি না। আজকে সুপ্রিম কোর্টে নির্বাচন হয়েছে, সুপ্রিম কোর্টে 4 জন নির্বাচিত হয়েছেন, তা তো হয়েছেন, এবং আমরা প্রেসিডেন্টের কামরা পেয়েছি যেখানে আমরা যেতে পারি। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখনো এমন কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আমরা যদি ঢুকতে পারি তাহলে আমরা কিছুটা হলেও আমাদের নাগরিকদের, আমাদের কর্মীদের দলের আমরা সেই উপকারে কাজে রাখতে পারি। আমি বলতে দীর্ঘ করবো না।